নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ গ্লোবাল জিওপলিটিক্সে এমন এক কঠোর এবং অবিশ্বাস্য বাস্তব সমীকরণ আমাদের সামনে এসেছে, যেখানে কোনো রকম যুদ্ধ ছাড়াই, একটিও বুলেট না চালিয়ে, শুধুমাত্র কৌশলগত নীরবতা এবং সঠিক ডিপ্লোম্যাটিক লিভারেজ ব্যবহার করে প্রতিবেশীর সমস্ত চক্রান্ত ভেস্তে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যখন ভেবেছিল দক্ষিণ এশিয়ায় ভারত বুঝি ডিফেন্সিভ অবস্থানে চলে গেছে, ঠিক তখনই নতুন দিল্লি তার আসল ডিপ্লোম্যাটিক মুভ চালনা করেছে। সীমান্তের ওপারে তৈরি হওয়া চক্রান্ত কিভাবে ভারতের তৈরি একটিমাত্র চালে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এবং কিভাবে ঘরের ভেতরের শত্রুদের তাদের নিজেদের তৈরি খেলার মাঠেই মাত দেওয়া হচ্ছে, আজকের এই বিশেষ নিউজে আমরা সেই রোমাঞ্চকর এবং জাতীয়তাবাদী সত্য তুলে ধরব। শুরুতেই নজর দেওয়া যাক আজকের মূল ব্রেকিং নিউজের দিকে। সীমান্তবর্তী প্রতিবেশী রাষ্ট্রে চরম রাজনৈতিক অস্থিরতার মাঝে তৈরি হয়েছে এক অভাবনীয় সংকট। সাম্প্রতিক সময়ে বিদেশি চক্রান্ত এবং ডিপ স্টেটের মদতে ভারতে অস্থিতিশীলতা তৈরির যে নীল নকশা তৈরি করা হয়েছিল, তা এখন পুরোপুরি উল্টে গিয়ে তাদের নিজেদের দিকেই ধেয়ে আসছে। সূত্রের খবর, ভারতের আশ্রয় থাকা প্রাক্তন শীর্ষ রাষ্ট্রপ্রধান খুব শীঘ্রই একটি বিশ্বব্যাপী ভার্চুয়াল র্যালি বা অনলাইন সভার আয়োজন করতেই ঢাকার রাজপথে নেমে এসেছে সেনাবাহিনী। প্রতিবেশীদের বর্তমান প্রশাসন এতটাই আতঙ্কের মধ্যে রয়েছে যে মাত্র একটি অনলাইন বক্তৃতার ভয়ে পুরো রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হয়েছে। যে গোষ্ঠীগুলো কিছুদিন আগেই ভারতের বিরুদ্ধে নানা রকমের হুমকিসূচক মন্তব্য করছিল এবং উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার অবাস্তব স্বপ্ন দেখছিল, আজ তারা স্রেফ একটি মনস্তাত্ত্বিক পদক্ষেপে ব্যাকফুটে চলে গেছে। নতুন দিল্লির এই নীরব ও অত্যন্ত শক্তিশালী ফরেন পলিসি এখন বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দু। এখন মূল বিশ্লেষণ শুরুর আগে কিছু মৌলিক প্রশ্ন সরাসরি আপনাদের সামনে রাখছি। একটিমাত্র ভার্চুয়াল র্যালির আগাম খবরে কেন একটি পুরো শাসন ব্যবস্থা এবং তার প্রশাসনিক যন্ত্র চালিত হতে বাধ্য হচ্ছে? ভারতকে ঘিরে ফেলার জন্য যে সমস্ত দেশবিরোধী ও চরমপন্থী গোষ্ঠীগুলো একসময় উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল, তারা কেন তাদের নিজেদের অর্থনীতি এবং পাওয়ার সাপ্লাই নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে? যে বিদেশি অপশক্তিগুলো আমাদের সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি করতে চেয়েছিল, তারা কি বুঝতে পেরেছে যে ভারতের এই নীরবতা আসলে কোনো দুর্বলতা নয়, বরং ঝড় ওঠার আগের শান্ত পরিবেশ? ভারত কি সত্যিই কোনো সামরিক পদক্ষেপ ছাড়া শুধুমাত্র অর্থনৈতিক এবং রাজনৈতিক কৌশল ব্যবহার করে পুরো আঞ্চলিক ভূরাজনীতি নিয়ন্ত্রণ করা শুরু করেছে? এই প্রতিটি প্রশ্নের পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতির অত্যন্ত নিপুণ কিছু চাল। আসুন এবার আমরা প্রবেশ করি আজকের আসল অ্যানালিসিসে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে কিছু ঘটনা প্রকাশ্যে ঘটে আর কিছু ঘটনা ঘটে পর্দার আড়ালে। বিগত কিছু মাসে আমাদের পূর্ব সীমান্তে যে পরিবর্তনগুলো দেখা গিয়েছিল, তার পেছনে কিছু বিদেশি চক্রান্তকারী শক্তি এবং অপপ্রচারের হাত ছিল। উদ্দেশ্য ছিল একটাই, ভারতের সীমান্তে এমন একটা সরকার বা শক্তিকে বসানো যা নতুন দিল্লির জন্য সবসময় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু ভারতের কৌশল সবসময়ই আলাদা। ভারত চেঁচামেচি করে কাজ করে না, ভারত কাজ করে নীরবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রাখা স্রেফ কোনো মানবিক পদক্ষেপ ছিল না, এটা ছিল একটি আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক অ্যাসেট। একটি হিসাব অনুযায়ী ওপাশের জনসংখ্যার 50 থেকে 60% মানুষের সমর্থন এখনও সেই পুরনো রাজনৈতিক পরিকাঠামোর দিকেই রয়েছে। নতুন দিল্লি খুব ভালো করেই জানে কখন কোন কার্ডটি খেলতে হবে। যখনই ওপার থেকে ভারতের বিরুদ্ধে চরমপন্থী মন্তব্য এবং বয়কট ইন্ডিয়ার মতো ভিত্তিহীন আন্দোলন শুরু করা হলো, ভারত সরকার সরাসরি কোনো উত্তেজনাকর বিবৃতি দেয়নি। পরিবর্তে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত নেত্রীর একটি অনলাইন ভার্চুয়াল সভার বার্তা আনুষ্ঠানিকভাবে সামনে আসে, আর তাতেই প্রতিপক্ষের প্রশাসন এতটাই শঙ্কিত হয়ে পড়ে যে তাদের দেশের আইন শৃঙ্খলা সামলাতে রাস্তায় সেনা মোতায়েন করতে হয়। চিন্তা করে দেখুন, ভারত একটিও মিসাইল ছোড়েনি, কোনো সৈন্য পাঠায়নি, স্রেফ একটি বার্তা এবং কূটনৈতিক অবস্থানের মাধ্যমে শত্রুর পুরো স্ট্র্যাটেজিকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। একেই বলে সত্যিকারের ডিপ্লোম্যাটিক সুপ্রিমেসি। ডিপ স্টেট ভেবেছিল তারা ভারতকে পূর্ব দিক থেকে কোণঠাসা করবে, কিন্তু ভারত তাদের তৈরি ফাঁদেই তাদের বন্দি করে ফেলেছে। জিওপলিটিক্সে জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি থাকে সবার আগে।
আমাদের সীমানার আশেপাশে কোনো ধরনের অস্থিতিশীলতা বা চরমপন্থী অপশক্তির বারবারন্ত ভারত কখনোই সহ্য করবে না। আমরা দেখেছি কিভাবে একটি সুনির্দিষ্ট প্রচারণার মাধ্যমে ভারতের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করা হয়েছে। চরমপন্থী মনোভাবাপন্ন কিছু গোষ্ঠী ভারতের বিভিন্ন অঞ্চলে এসে অশান্তি ছড়ানোর নীল নকশা পরিকল্পনা করেছিল, কিন্তু ভারতের বিএসএফ এবং সিকিউরিটি এজেন্সিগুলো সীমান্ত এলাকায় নিরাপত্তা চাদর এতটাই শক্ত করে দিয়েছে যে এখন অনুপ্রবেশ তো দূরের কথা, যে কোনো ধরনের দেশবিরোধী চক্রান্ত অঙ্কুরেই বিনাশ করা হচ্ছে। একদিকে তারা ভারতের সম্পদ ব্যবহার করতে চায়, ভারত থেকে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে চায়, আর অন্যদিকে প্রকাশ্যে বয়কট ইন্ডিয়ার মতো সস্তা রাজনীতি করে। ভারত সরকার এই দ্বিমুখী নীতি খুব ভালোভাবেই ধরে ফেলেছে। তারা সরাসরি সংঘাত না করে সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণ এবং নজরদারি কঠোর করার মাধ্যমে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রক স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে ভারতের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম কতটা কঠিন হতে পারে। নীরবতা যখন অস্ত্রের চেয়েও বেশি ধারালো হয়ে ওঠে, তখন প্রতিপক্ষ বুঝতে পারে না যে পরবর্তী আঘাতটি কোথা থেকে আসতে চলেছে। ভারত আজ ঠিক সেই ভূমিকাতেই রয়েছে। একটি দেশের আসল শক্তি লুকিয়ে থাকে তার অর্থনীতির মধ্যে। সামরিক শক্তির চেয়েও অর্থনৈতিক নিয়ন্ত্রণ অনেক সময় শত্রুকে বেশি কাবু করতে পারে। বাংলাদেশের টেক্সটাইল সেক্টর এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু ভারতের সহযোগিতা ছাড়া অচল, কারণ তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে পাঠানোর যে ট্রানজিট রুট প্রয়োজন হয় তা ভারতের উপর নির্ভর করে। এছাড়া সে দেশের পাওয়ার গ্রিড এবং বিদ্যুৎ ব্যবস্থার বড় একটি অংশ ভারতের পাওয়ার সাপ্লাইয়ের উপর নির্ভরশীল। যখনই দেখা গেল সেখানকার প্রশাসন ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এবং চীন ও অন্য বিদেশি শক্তিকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে, ভারত অত্যন্ত সূক্ষ্মভাবে অর্থনৈতিক লিভারেজ ব্যবহার করা শুরু করে। ভারত তাদের ট্রানজিট রুট সম্পর্কিত বেশ কিছু সুবিধা সাময়িক পর্যবেক্ষণ ও কঠোর নিয়মের আওতায় নিয়ে আসে। আমাদের দেশ থেকে যাওয়া পাওয়ার সাপ্লাইয়ের টেকনিক্যাল নিয়ন্ত্রণ এবং বকেয়া চুক্তির শর্তগুলোকে কড়াকড়ি করা হয়। ফলাফল কী দাঁড়ালো? সেখানে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়, যার সরাসরি প্রভাব পড়ে তাদের গার্মেন্টস কারখানার উপর। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তাদের টেক্সটাইল অর্ডার বাতিল করতে বাধ্য হয় এবং মজার বিষয় হলো সেই সমস্ত কোটি কোটি ডলারের আন্তর্জাতিক অর্ডার এখন সরাসরি ভারতের টেক্সটাইল হাবগুলোতে চলে আসছে। অর্থাৎ শত্রু দেশের ভুল নীতির কারণে ভারত একদিকে নিজের সীমান্ত সুরক্ষিত করছে, অন্যদিকে নিজেদের ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং এক্সপোর্টকে বিশ্বমঞ্চে বহুগুণ শক্তিশালী করে তুলছে। এই পুরো খেলাটির আরেকটি বড় দিক হলো চীনের প্রভাব নিষ্ক্রিয় করা। বেজিং দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল যাতে বঙ্গোপসাগর এবং আমাদের উত্তর পূর্ব ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের কাছাকাছি তারা নিজেদের সামরিক ও বাণিজ্যিক ঘাঁটি তৈরি করতে পারে। ওখানকার নতুন প্রশাসন ভেবেছিল তারা চীনকে ডেকে এনে ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে, কিন্তু ভারত আন্তর্জাতিক ফরেন পলিসির এমন এক চক্রব্যূহ তৈরি করেছে যে চীনের তৈরি প্রস্তাবিত চুক্তিগুলো কার্যকর করায় এখন সেই দেশের সরকারের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে আমাদের সুরক্ষার বিনিময়ে কোনো তৃতীয় পক্ষকে দক্ষিণ এশিয়ায় দাদাগিরি করতে দেওয়া হবে না। আজ চীনের কোম্পানিগুলো পর্যন্ত বুঝতে পারছে যে ভারতের অসম্মতি থাকলে এই অঞ্চলে বড় কোনো প্রজেক্ট সফল করা অসম্ভব। নেপাল থেকে শুরু করে শ্রীলঙ্কা সব দেশই এখন বুঝতে পারছে যে ভারত তার ভৌগোলিক এবং কূটনৈতিক অবস্থানকে সুরক্ষিত রাখতে কতটা কঠোর হতে পারে। চীনের অর্থনৈতিক ফাঁদ বা ডেট ট্র্যাপ পলিসি ভারতের এই মাস্টার স্ট্রোকের সামনে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। পরিশেষে কথা বলা যায় যে ভারতের পররাষ্ট্রনীতিতে এখন এক নতুন যুগের সূচনা হয়েছে। এটা সেই পুরনো ভারত নয় যা প্রতিটি আক্রমণের পর হাত গুটিয়ে বসে থাকত বা স্রেফ কাগজের পাতায় নিন্দা প্রকাশ করত। আজ ভারত তার ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করতে যে কোনো সীমান্ত অতিক্রম না করেও শত্রুর ঘরের ভেতরে অস্থিরতা তৈরি করার ক্ষমতা রাখে। নতুন দিল্লি প্রমাণ করে দিয়েছে যে আমরা কারো ক্ষতি আগে থাকতে করতে যাই না, কিন্তু কেউ যদি ভারতের দিকে চোখ তুলে তাকায় তবে তাকে তার নিজের ভাষাতেই জবাব দেওয়া হবে। 5ই আগস্টের মতো ঐতিহাসিক তারিখগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সিদ্ধান্ত যখন শত্রু হয় তখন ইতিহাস বদলে যায়। ভারত কোনো ধরনের যুদ্ধ ছাড়াই নিজের সীমানা, নিজের অর্থনীতি এবং নিজের সম্মান রক্ষা করতে শিখে গেছে। শত্রু দেশের প্রতিটি অপচেষ্টা আজ আমাদের কুশলী চালের সামনে ব্যর্থ প্রমাণিত হচ্ছে। আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল নিউজ অ্যানালিসিস আপনার কেমন লাগলো?
কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও তথ্যপূর্ণ এবং কঠোর সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।